আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, বাট ফেলোয়ার। মাইরা ঢোক গিলে হঠাৎই ইরফান মাইরাকে ছেড়ে দেয়। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মাইরার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রুমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন, মাইরা আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানানোর হলে জানাবে, আপাতত ওদের একা ছেড়ে দাও। রুমা নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে যদি আবার মারে। তারেক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলেন, কষ্ট পেয়েছে ও কোনো কারণে, তাছাড়া মারার হলে এখানেই মারত। স্বামীর কথা মেনে রুমা নেওয়াজ আর কিছুই বললেন না। মাইরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়, কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বা হাতে পাশের দেয়াল আঁকড়ে ধরে। মাইরা অবাক হয়ে তাকায়, বিচলিত কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখজোড়া বুঝে দুবার শ্বাস টানে, আবার ফেলে। এরপর পিছু ফিরে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচালো না। ইরফান মাইরার দিকে তাকায়, মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, সেলফিশ গার্ল। মাইরা অবাক হয়, লোকটা তো তাকে স্টুপিড গার্ল বলে, আজ সেলফিশ বলল কেন? এরপর মাইরাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থেকে 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 কেমন যেন শরীর কেঁপে ওঠে। মাইরা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে, সেলফিশ গার্ল, আমার কথা ভাবিস তুই? তুই সেলফিশ, আমার কথা ভাবিস না তুই। কথাগুলো বলে দৃষ্টির সামনে নিবদ্ধ রেখে ধীর পায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়, কেন ভাবলি না আমার কথা বাট ফ্লাওয়ার? মাইরা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝে ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়, দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দুহাতে মাইরার গাল আগলে নিয়ে মৃদুস্বরে বলে, বাট ফ্লাওয়ার। মাইরার চোখ টলমল করে ওঠে। লোকটা তো আবেগের স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎই মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মাইরার চোখে মুখে হাজারো প্রশ্ন। ইরফান হঠাৎই মাইরার চল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর দেয়া সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুই এতটা সেলফিশের মতো করে এত বড় শাস্তি কেন দিলি আমায় বল? মাইরা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে, সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মারতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বাট ফ্লাওয়ার? আমি কি করে থাকবো? আমি বাট ফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এত সেলফিশ বল? মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, থেমে থেমে বলে, আপনি জেনে? ইরফান মাইরাকে ধাক্কা দিয়ে দু হাতে মাথার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে। তুই কি জানিস না তোর বউয়ের ব্রেন টিউমার? ওই বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কেন হসপিটালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে, সে তোর বউকে বলেছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে। আজ আবার এতগুলো মাস পর এসেছে, সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিক্যাল হয়ে গিয়েছে, আর সপ্তাহখানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সারের রূপ নেওয়ার সম্ভাবনা হিউজ। মাইরা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে। তার বাট ফ্লাওয়ার এটা, কী করে থাকবে সে একে ছাড়া? হঠাৎই মাইরাকে ছেড়ে ডান হাতে মাইরার চল শক্ত করে ধরে হিসেসিয়ে বলে, কেন মরতে চাস? এই বাট ফ্লাওয়ার বল, আমায় একবার কেন বলিস নে তুই? সেক, কেন বললি না বল? কেন লুকিয়ে রাখলে আমার থেকে? কেন এত সেলফিশ হয়ে গেলি বাট ফ্লাওয়ার? মাইরা কাঁদতে কাঁদতে হঠাৎ ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়, কার জন্য বাঁচবো আমি? আপনিও তো আমায় পছন্দ করেন না। আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন, তবে কেন বাঁচতে যাব আমি? কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মাইরার পানে চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়েছে। তার বাট ফ্লাওয়ার এসব কী ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মাইরার কান্নারত মুখটার দিকে একধানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই। হঠাৎ ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইরের সামনে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে ডাকে, বাট ফ্লাওয়ার। মাইরের বুক ধক করে ওঠে। এত করুণ সুর, এত আবেগ কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশলা কষ্ট পাচ্ছে।
সে মরে গেলে তার শিশলা খুব কষ্ট হবে। ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে, চোখ মুখ কান্নার পানিতে একাকার। ইরফান মাইরার চোখে দৃষ্টি রেখে দৃঢ়কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিলে আমার বাটফ্লাওয়ারের এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বাটফ্লাওয়ার। কথাটা বলে থামে, এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা তো আমি পারবো না বাটফ্লাওয়ার। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। তার এত দৃঢ় শিশলাকে এমন ভাঙা লাগছে কেন, এত বিধ্বস্ত লাগছে কেন? মাইরা ঢোক গিলে ভাঙা গলায় বলে, কেন পারবে না? আমি আপনার কে? ইরফান মাইরার কথাটা শুনে বিষণ্ণ মুখখানা এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দু হাতের আজলায় মাইরের মুখটা নিয়ে কপালের মাঝ বরাবর শব্দ করে একটা চুমা আঁকে। মাইরার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে। ইরফান তার দু হাতের মাঝে মাইরার মুখ রেখে মাইরার মুখটা সামান্য উঁচু করল। মাইরা পলক না ফেলে ইরফানের লালিত চোখ জোড়ায় চেয়ে আছে। ইরফান মাইরার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এটুকু গিয়ে থামে ইরফান। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিশলা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎই মাইরা গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়া এই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেয়ার। ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না, পারবি না তুই মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করবো বাটফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দেব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মাইরার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা। এরপর মাইরার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে, আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে কেবল বাটফ্লাওয়ার। মাইরা নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান, তার শিশলা তাকে ভালোবাসে। শিশলার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল। আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশলার ভালোবাসা। মাইরার চোখজোড়া থেকে অবদ্ধ অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মাইরের মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবারও মাইরাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাঁসফাঁস কণ্ঠে বলে, বাটফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমায় জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবে না তুই। মাইরা ফুপিয়ে কাঁদে। তার শিশলা তার জন্য এভাবে পাগলামি করছে। তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না, শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মাইরাকে ছেড়ে মাইরাকে ঠেলে সরিয়ে দেয়। দু হাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সব কিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, হু আর ইউ সো সেলফিশ বাটফ্লাওয়ার। মাইরা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, আপনি যে বলতেন আপনি আমাকে পছন্দ করেন না, তবে? মাইরার মুখে আবারও সে একই কথা শুনে ইরফানের রাগ হয়, প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখজোড়া থেকে এক ধোঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাঁচ উল্টে ফেলে চিৎকার করে বলে, এক্স্যাক্টলি, আই ডোন্ট লাইক ইউ, বাট ইউ আর মাই ফিলিংস, মাই এডুকেশন, মাই ইমোশন, ইউ আর মাই হার্ট, স্টুপিড গার্ল। কথাটা বলে বড় বড় পা ফেলে মাইরার সামনে গিয়ে মাইরাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড়িয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর মাই হার্ট বাটফ্লাওয়ার। কথাটা বলতে বলতে টুপ করে মাইরার কাঁধে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মাইরা বুঝতে পারে, এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য। তার শিশলা তাকে অনেক বেশি ভালোবাসে। কাপা কাপা দু হাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশলা। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎই মাইরাকে ছেড়ে দু হাতের মাঝে মাইরার মুখটা আগলে নেয়। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্তলাল চোখজোড়া ভেজা। মাইরার ভীষণ কান্না পায়। এ কি হাল হয়েছে তার শিশলার। ইরফান দু হাতে মাইরার গাল মুছে দিয়ে মাইরার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুজে ভাঙা গলায় বলে, বাটফ্লাওয়ার, ইউ নো আই। কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে। মাইরাকে ছেড়ে দু পা পিছিয়ে যায়। তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। দু হাত ছেড়ে দেয়। মাথা নিচু করে লালিত চোখ জোড়া বুঝে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মাইরার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে, ইউ আর জাস্ট মাই বাটফ্লাওয়ার। মাইরা দু হাতে মুখ চেপে কাঁদছে। তার শিশলা কেমন পাগল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিশলাকে এত অসহায় লাগছে।
হঠাৎ ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মাইরে ইরফানের দিকে তাকিয়েছিল। এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট দু হাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কি হয়েছে? রক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার? ইরফানের কাছে মাইরাকে ঝাপসা লাগে। দৌড়বার শরীরে বাঁ হাত বাড়িয়ে মাইরার গলার নিচ বরাবর হাত রেখে সজোরে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়। কোমরসহ হাতে ব্যথা পায়। ইরফান আদো আদো চোখ মেলে দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে, ডোন্ট টাচ মি, ইউ আর এ সেলফিশ। আউট আউট, আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল। একটু থেমে বিড়বিড় করে, তুই কেন এত সেলফিশ বাট ফলোয়ার? মাইরার মাথা ব্যথা শুরু হয়। ইরফানের এরম রক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গায়ে হাত দিয়ে আদো আদো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত পড়ছে কেন? বলুন না। ইরফান রুলসে মনে হচ্ছে। মাইরার দু হাত ইরফানের রক্তে ভরে গিয়েছে। ইরফান সেদিকে হুঁশ নেই। সে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে টুনে খোলে, বিড়বিড় করে আওড়ায়, আই এম ওকে। মাইরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। দু হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে। এভাবেই থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথার সাথে মাথা ঘুরানো দুটো মিলিয়ে মাইরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। তার সব কিছু ঘুরছে। মাইরার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মাইরা পড়ে যায়। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ইরফান কপালের সাথে কপাল ঠেকিয়ে দু হাতে ইরফানের গাল ধরে কোপানির কণ্ঠে ডাকে, শিশলা। ইরফান ঝাপসা চোখে মাইরাকে দেখে থেমে থেমে বলে, মাই বাট ফলোয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মাইরা ফোপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মাইরাকে দু হাতের উপর নিয়ে উঠে বসে। মাইরা ধীরে ধীরে জ্ঞান হারায়, যেন বিড়বিড় করে, শিশলা, আপনি ডক্টরের কাছে যান। ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা ইরফানের ঘাড়ের পিছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না। মনে হচ্ছে পড়ে যাবে ভাব। তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিনি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার, সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলেছিল, কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি। ইরফানের অবস্থা দেখে সৌদ সহ সবার শরীর শিউরে ওঠে। মাইরা সহ ইরফান রক্তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মাইরাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই, ইরফান তোদের কি হয়েছে? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মাইরাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়, ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে, মামা দিবে। শুদ্ধ দ্রুত বলে, মামা মাইরাকে কোলে নিন। তারেক নেওয়ার জন্য শক্তি পাচ্ছে না শরীরে। রোমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়ার রক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমা নেওয়াজ কেঁদে দেয়। এ কী অবস্থা হয়েছে তার ছেলের? মাইরেরই বা কী হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুদ্ধা আবারও তার মামাকে তাগিদ দেয়, মামা প্লিজ মাইরাকে কোলে নিন দ্রুত। ইরফানকে হসপিটাল নিতে হবে। তারেক নেওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মাইরাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে পড়ে, আমার বাবাকে হসপিটালে নিয়ে এসে শুদ্ধ। ইরফানের শরীর তোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আমার বাটফেলোয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। ইরফান মাইরাকে হসপিটালে নিয়ে এসেছে। শুদ্ধ আর তারেক নেওয়াজ, সাথে রুমা নেওয়াজ আছেন। সীমান্তর সাথে কথা বলছে শুদ্ধ। মাইরার ব্যাপারে জেনে শুনে স্পেসলেস হয়ে গিয়েছে। মেয়েটা কত বড় অসুখ নিজের মাঝে লালন করেছিল তারা কেউ বুঝতেই পারেনি। প্রায় 3 মাস আগেই মাইরা এই হসপিটালেই একবার এসেছিল। অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরপরই মাইরা হসপিটালে এসেছিল।
এটুকু মেয়ের এত সাহস, শুদ্ধ ভেবে পায় না এত বড় রোগ নিয়ে মেয়েটা কিভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মাইরার টেনশনে অতিরিক্ত স্ট্রেস নিতে না পেরে প্যানিক অ্যাটাক থেকে নাক দিয়ে রক্ত এসেছে। ইরফান যখন ক্লাস 6-এ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখনের তীব্রতা অনেক কম ছিল। আজকের ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কি হবে এই ভেবেই ছেলেটা কুল পায় না। ফাইজ শুদ্ধর পাশে বসে। নাসিম শুদ্ধর অপর পাশের চেয়ারে বসে বলে, বারবি ডল এখন কেমন আছে? শুদ্ধ ভাবনার জগৎ থেকে বের হয়, চোখ ছোট ছোট করে বলে, মাইরার চিন্তা করার জন্য ওর স্বামী কানাডা থেকে চলে এসেছে। তুই এখন ওকে বারবি ডল ডাকটা ছাড়তে পারলি না? নাসিম হঠাৎই শুদ্ধকে টেনে দাঁড় করায়। সবাই এখানে আছে। নাসিম ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ 20 মিনিটে আসছি আমরা, তুই এদিকটা সামলা। শুদ্ধ নাসিমের পিছু যেতে যেতে বলে, আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে একা। ইরফান মাইরাকে রেখে কিভাবে যাবো এভাবে? নাসিম শুনল না, শুদ্ধকে টেনে তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত চোখে চেয়ে বলে, আরে আমার এখন ফালতু কথা বলতে ভালো লাগছে না, কোথায় নিয়ে যাচ্ছিস? নাসিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে অন্তরার বাড়ির সামনে গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে, শুদ্ধ বেরিয়ে আসে। নাসিম বড় বড় পা ফেলে অন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ বুড়ো কুচকে নিজেও এগিয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে নাসিম সমানে অন্তরার বাড়ির কলিং বেল বাজায়। শুদ্ধ নাসিমের হাত সরিয়ে বলে, আরে কলিং বেল কি দোষ করলো স্যার এটাকে? তাদের কথার মাঝেই অন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাসিমা শুদ্ধকে দেখে হেসে বলে, তোরা ভেতরে আয়। কথাটা বলে পিছন ঘুরে নেয়। তখনই নাসিম কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা একটু বুঝলো না, থাপ্পড় খেয়ে দরজার সাথে জোরে ধাক্কা খায়। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। অন্তরা সোজা হয়ে দাঁড়াতেই এক গালে নাসিম আরেকটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা পড়তে পড়তে বেঁচে যায়। নাসিম চিৎকার করে বলে, এটা একটা কালনাগিনী, এর মতো বেয়াদব মেয়ে আমি আমার লাইফে দেখিনি। কথাটা বলে আবারও এগিয়ে যেতে নিলে শুদ্ধ নাসিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে, নাসিম দাঁড়া, কি করছিস? নাসিম চিল্লিয়ে বলে, এই তোর ফোন দে, ফোন দে তোর। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে পানি। বাসায় কেউ নেই, তার বাবা গ্রামে নুসরাত ফ্রেন্ডদের বাসায় গিয়েছে। নাসিম আবারও চিল্লিয়ে বলে, অন্তরা তোর ফোন দে। অন্তরা কেঁপে ওঠে, নিজেকে সামলে এগিয়ে এসে রেগে বলে, মারলি কেন আমাকে? নাসিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আরও হিসেব বাকি আছে, আগে তোর ফোন দে। কথাটা বলতে বলতেই অন্তরার ফোন পাশের টেবিলের উপর বেজে ওঠে। নাসিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। লকটাই ফোনে। অন্তরা এগিয়ে এসে বলে, আমার ফোন দে। নাসিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপসে যায়। নাসিম গেটে গেটে একটা ভয়েস রেকর্ড অন করে, যেটা অন্তরা মাইরাকে শুনিয়েছিল। ভয়েসটা শুনে শুদ্ধ অবাক হয়ে একবার অন্তরার দিকে তাকায় আর একবার নাসিমের দিকে। অন্তরা ঢোক গিলে। নাসিম অন্তরার ফোন আঁচড়ে ফেলে চিৎকার করে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন বেয়াদব মেয়েকে কে অ্যালাউ করেছিল? শুধু তুই করেছিলি না, তুই করেছিলি, সব দোষ তোর। এই অন্তরা বারবি ডলকে গিয়ে এই এডিট করা ভয়েস শুনিয়ে ভুল বুঝিয়েছে। ওকে কিছু বলবি না শুদ্ধ? শুদ্ধ বিস্ময় চোখে অন্তরার পানে তাকায়। নাসিম আবারও চিৎকার করে বলে, আমি বলেছিলাম বারবি ডলের ক্ষতি করবি না, কিন্তু ও স্বার্থপর, ওর কারো ভালো সহ্য হয় না। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যেদিন মাইরাকে ভয় শুনিয়েছিল নাসিম সেই ক্যাফেতেই ছিল। তাকে সেদিনই জেরা করেছিল, সন্দেহ করেছিল। আজ এত শিওর হয়ে কিভাবে আসলো বুঝল না অন্তরা। নাসিম রাগান্বিত স্বরে বলে, বারবি ডলের যদি কিছু হয় একে আমি ছাড়ব না শুদ্ধ, তোর সামনে বলে গেলাম। ইরফানকে বললে তো ইরফান ওকে বাই করে দিয়ে যাবে, দরকার হলে সেই ব্যবস্থাই করব। কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর হঠাৎই মাথা তুলে অন্তরের দিকে তাকিয়ে বলে, মাইরের ব্রেন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে সব ফেলে। তোর এত সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালোই চাপ পড়েছে। মাইরের কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। দু চোখ বেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য হেসে বলে, পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সে বোধই নেই, মনুষ্যত্ব হারিয়ে গেছে তোর মাঝ থেকে। নয়তো ওইটুকু বাচ্চা একটা মেয়ে যে তোর ছোট বোনের চেয়েও ছোট, তার পিছনে লাগলি কিভাবে?
যাই হোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধু পরিচয় দিয়ে নিজের সাথে সাথে আমাদেরকেও ছোট করিস না। কথাগুলো বলে শুদ্ধ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না এখানে। গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। বিড়বিড় করলো, মাইরা। নাসিম গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর কাছে ভয়েস রেকর্ডটা আছে না? শুদ্ধ পাশের সিটে বসে চোখ বুজে আছে। নাসিমের কথা শুনে চোখ মেলে বলে, আছে। নাসিম ডান হাতে ঝাপসা চোখজোড়া মুছে বলে, বারবিডলকে এই রেকর্ড শুনিয়ে এর ভুল ভাঙিয়ে দিবি, নয়তোর ব্রেইনে আরও বেশি চাপ পড়বে। শুদ্ধ বেশ কিছুক্ষণ নাসিমের দিকে তাকিয়ে রইল। মৃদুস্বরে বলে, মাইরাকে অনেক ভালোবাসিস, তাই না? নাসিম গাড়ির ব্রেক কষল। সিটে মাথা এলিয়ে চোখ বুঝল। শুধু নাসিমের দিকেই তাকিয়ে। নাসিম চোখ বুঝে রেখে মৃদুস্বরে বলে, আমি শুধু চাই বারবিডল ভালো থাকুক। বারবিডলকে ভালো রাখতে সব করতে পারি। শুদ্ধ অবাক হয়ে বলে, মাইরাকে ইরফানের সাথে দেখে তোর কষ্ট হয় না? নাসিম ডোক গিলে ভারী গলায় বলে, ভীষণ কষ্ট হয়, কিন্তু বারবিডলকে চাওয়ার অধিকার আমার নেই। বারবিডল ইরফানকে মন দিয়ে তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে, আর আমি নিজের থেকে বারবিডলকে কষ্ট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছি। এরপর চোখ খুলে শুদ্ধর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, বারবিডল ভালো হয়ে যাবে তো শুদ্ধ? শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে তাকিয়ে আছে। মৃদুস্বরে বলে, এভাবেও ভালোবাসা যায়? নাসিম মলিন হেসে বলে, যায়। ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখার মাঝেও এক আলাদা শান্তি আছে। হাজারো আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি আছে। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথার পাশেই একটি সুখকর প্রশান্তি আছে। শুধু নীরব দৃষ্টিতে নাসিমের পানে চেয়ে রইল। নাসিম দু হাতে তার ঝাপসা চোখজোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়। হসপিটালে পৌঁছে শুধু ধীরে ধীরে মাইরার কেবিনের দিকে এগিয়ে যায়। তার নিজেকে কেমন যেন অসহায় লাগছে। ইরফানের এই অবস্থা, মাইরার এই রোগ, সব মিলিয়ে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে। মাইরা কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শুদ্ধ। ভেতরে ইনায়া, ফারহা আছে। রুমা নেওয়াজ আর তারেক নেওয়াজ বাইরে বসে আছেন। মাইরা বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। ইনায়া মাইরের দু হাতের মাঝে নিয়ে কান্নামাখা গলায় বলে, তুমি এমনটা কি করে করতে পারলে মাইরা? আমরা তোমার কেউ নই। মাইরা নীরবে চোখের পানি ফেলে ভাঙা গলায় বলে, সরি আপু, তোমার ভাইয়া কেমন আছে? এনায়া নাক টেনে বলে, ভালো আছে ভাইয়া, ভালো আছে মাইরা, কিন্তু তুমি এটা কি করেছো বোন? আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের একটাবার কেন বললে না? মাইরা চোখ বুঝে নেয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। শুধু নিজেকে স্বাভাবিক করলো, মুখ হাসি ফোটালো। এরপর এগিয়ে আসতে আসতে ইনায়ের উদ্দেশ্যে হেসে বলে, মাইরা অসুস্থ ঠিক আছে, কিন্তু ও তো সুস্থ হবেই। তুই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এত ভ্যাভা করছিস কেন? ইনায়া বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর কথায় মাইরা চোখে পানি নিয়েই হেসে ফেলে। শুদ্ধ ফারাহার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা, তুই আমার মেলায় হারিয়ে যাওয়া বোন। দ্রুত সুস্থ হয়ে নাও না। আমি একে একে এতগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমিই বলো, তুমি দ্রুত সুস্থ হও, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে জ্বালাবো। শুদ্ধর কথায় মাইরা আবারও হাসলো। ফারাহাও মৃদু হাসলো। শুদ্ধ ফারাহার দিকে তাকায়। হাত বাড়িয়ে ফারাহাকে কাছে ডাকলে ফারাহা শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারাহার হাত ধরে বলে, দেখো তো মাইরা, তোমার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয়? মাইরা শুদ্ধ আর ফারাহার দিকে তাকিয়ে হেসে বলে, আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, দেখলে, এত সুন্দর জুটি আমাদের, কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থতা কতটা জরুরি একবার ভাবো। মাইরা মলিন মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফারাহার দিকে। সে তো বাঁচবেই না, তবে সবাই তাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখছে? শুদ্ধ একটি চেয়ার টেনে মাইরার পাশ বরাবর বসলো। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মাইরার দিকে এগিয়ে দিয়ে বলে, মাইরা, এটা কানে দিতে পারবে? মাথা ব্যথা করছে কি এখন? মাইরা মাথা নাড়িয়ে বলে, না ভাইয়া, এখন ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কি করব? শুদ্ধ মৃদু হেসে বলে, আগে কানে দাও, তারপর নিজেই বুঝতে পারবে। মাইরা কথা না বাড়িয়ে ব্লুটুথ কানে দেয়। শুধু ভলিউম মিডিয়ামের চেয়েও হালকা করে রেকর্ডটি অন করে দেয়। আই লাইক ইউ। তুমি সত্যিই আমাকে পছন্দ করো ইরফান? কবে বিয়ে করবে আমায়? হোয়াট ননসেন্স।
ইউ আর মাই গুড ফ্রেন্ড, লাইক ইউ ফর দ্যাট নাথিংস। মাইরা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। না চাইতেও চোখ জোড়ায় পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছুটা দায় আমাদেরও। আমি অন্তরার হয়ে সরি মাইরা। মাইরা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিশলাকে সে ভুল বুঝেছে। মাইরার কান্না পায়। সে তার শিশলাকে কেন ভুল বুঝল? সে তো বুঝতো ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিশলা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মাইরার মুখের সামনে ভাসে। বিড়বিড় করে, শিশলা, আমি সরি। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।